Mamunskaya, essential English, দ্য কন্ডিশনাল। প্রিয় শিক্ষার্থী, ইংরেজি ভাষায় ওই ধরনের সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল সেন্টেন্সের অন্তর্ভুক্ত করা হয় যে ধরনের সেন্টেন্সে সাধারণত দুটো অংশ থাকে আর দুটো অংশের একটি আরেকটির উপর নির্ভরশীল থাকে। যেমন কেউ যদি বলে তুমি আসলে আমি যাব, তাহলে দেখুন এই সেন্টেন্সে দুটো অংশ, একটি হচ্ছে তোমার আসা, আরেকটি হচ্ছে আমার যাওয়া। এখন আমার যাওয়াটা নির্ভর করছে তোমার আসার উপর। তুমি আসলে আমি যাব, তার মানে অন্যথায় আমি যাব না। সুতরাং আমার যাওয়াটা নির্ভর করছে তোমার আসার উপর। এই ধরনের সেন্টেন্স ইংরেজিতে 4টি প্রকারে আছে। সেগুলো হচ্ছে জিরো কন্ডিশনাল, এরপর ফার্স্ট কন্ডিশনাল, এরপর সেকেন্ড কন্ডিশনাল, এরপর থার্ড কন্ডিশনাল। অর্থাৎ নাম্বারিং শুরু হলো জিরো থেকে, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। মোট 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে। আমরা এই 4 ধরনের সেন্টেন্স নিয়েই আলোচনা করব, অর্থাৎ কোন ধরনের সেন্টেন্স কোন কন্ডিশনালের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ কোন সেন্টেন্সগুলো জিরো কন্ডিশনালের অন্তর্ভুক্ত হবে, কোনগুলো ফার্স্ট, কোনগুলো সেকেন্ড, বা কোনগুলো থার্ড কন্ডিশনালের অন্তর্ভুক্ত হবে, এবং পাশাপাশি কোন কন্ডিশনের কি স্ট্রাকচার হবে, অর্থাৎ জিরো কন্ডিশন হলে সেখানে স্ট্রাকচারটা কেমন হবে আর সেখানে কোন টেন্স ব্যবহার হবে। একইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোন কন্ডিশনাল সেন্টেন্সে কোন টেন্স এবং স্ট্রাকচারটা কি হবে, শর্তই বা কী হবে। তো আসুন আমরা শুরু করি জিরো কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে। জিরো কন্ডিশনাল সেন্টেন্সের অন্তর্ভুক্ত করা হয় ওই ধরনের সেন্টেন্সগুলোকে যেগুলো সবসময়ই সত্য, অথবা চিরন্তন সত্য, অথবা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য, অথবা অভ্যাসগত বিষয়। প্রথমেই বলা হয়েছে যে কন্ডিশনাল সেন্টেন্সের দুটো অংশ থাকে, আর এখানে আমাদের জিরো কন্ডিশনালেরও ঠিক দুটো অংশ থাকে। আর এই জিরো কন্ডিশনাল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে বাংলার মতো দুটো অংশেই প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ জিরো কন্ডিশনালের যেই সেন্টেন্সগুলো সাধারণ সত্য, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য অথবা অভ্যাসগত বিষয়, এ জাতীয় কন্ডিশনাল সেন্টেন্সগুলো দুটো অংশে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয়। দেখুন আমাদের একটি স্ট্রাকচার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। টেবিলে প্রথম কলামে দেওয়া আছে ইফ, এর পরের কলামে দেওয়া আছে সাবজেক্ট, অর্থাৎ আই, উই, ইউ, দেই, এখানে যে কোনো সাবজেক্ট বসতে পারে। এরপর কলামে দেওয়া আছে ভার্ব, আর ভার্বের রূপটা দেখানো আছে ডু অথবা ডাজ, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল রূপে আছে। এরপর একটি কমা আছে, পরের কলামে কমা আছে, অর্থাৎ এই কমা পর্যন্ত একটি অংশ, অর্থাৎ একটি পার্ট। আর কমার পরে আবার সাবজেক্ট দেয়া আছে, এরপর ডু ডাজ অর্থাৎ ভার্ব দেওয়া আছে, সেটাও প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ দুই পাশের ভার্বই আমরা সাবজেক্টের সাথে যে ভার্ব দেখতে পাচ্ছি সেটা প্রেজেন্ট সিম্পল রূপে আছে। তো এখানে ইফ ক্লজ, প্রথম ইফ থেকে শুরু করে কমা পর্যন্ত একটা ক্লজ, আর এরপর কমার পর থেকে আরেকটা ক্লজ। কমার পরের ক্লজটা হচ্ছে মেইন ক্লজ বা স্বাধীন ক্লজ, আর কমার পূর্বে অর্থাৎ ইফ যেই ক্লজে আছে, ইফ ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা অধীনস্থ ক্লজ। তাহলে মেইন কলাম হলো ওই কলামটা যেই কলামে ইফ নেই। ইফ যেই কলামে থাকবে, অর্থাৎ ইফ যেই অংশে থাকবে সেই অংশটা, কলাম না সরি ক্লজ, ইফ যেই ক্লজে থাকবে সেই ক্লজটা হচ্ছে পরাধীন বা
নির্ভরশীল অথবা এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ বা অধীনস্থ ক্লজ। আর যেই ক্লজে ইফ থাকবে না সেটা হচ্ছে মেইন ক্লজ বা স্বাধীন ক্লজ। এক্ষেত্রে ইফ মানে যদি, ইফ অর্থ হচ্ছে যদি। কখনো ইফের পরিবর্তে নেগেটিভ একটা কন্ডিশনাল শব্দ আছে, সেটা হচ্ছে আনলিস। আনলিস মানে হচ্ছে যদি না। তাহলে ইফ মানে যদি আর আনলিস মানে যদি না। ইফ এবং আনলেস এই দুই শব্দ দিয়েই কন্ডিশনাল সেন্টেন্স তৈরি হতে পারে বা গঠিত হতে পারে। এখানে আমরা প্রথমে ইফ ক্লজ দিয়েছি, এরপর মেইন ক্লজ দিয়েছি। নিয়ম হচ্ছে যদি ইফ ক্লজ প্রথমে বসে তাহলে ইফ ক্লজের পরে একটা কমা বসবে, অর্থাৎ ইফ ক্লজ শেষ করে একটা কমা বসবে, এরপর মেইন ক্লজ বা স্বাধীন ক্লজ বসবে। আর যদি আমরা অন্য একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে মেইন ক্লজকে প্রথমে বসানো, ইফ ক্লজকে পরে বসানো। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে মেইন ক্লজ বসার পরে সরাসরি ইফ ক্লজ বসবে, কোনো কমা বসবে না, অর্থাৎ কমার প্রয়োজনে। তখন মেইন ক্লজ থেকে ইফ পর্যন্ত স্বাধীন একটা ক্লজ বা স্বাধীন ক্লজটা, আর ইফ থেকে শেষ পর্যন্ত পরবর্তী ক্লজ, এখানে কোনো কমার প্রয়োজন নেই। অর্থাৎ ইফ ক্লজ প্রথমে দিলে ইফ ক্লজের পরে কমা লাগবে, আর ইফ ক্লজ পরে দিলে মেইন ক্লজের পরে আর কমা লাগবে না। তো আমরা আসুন শুরু করি উদাহরণ থেকে। এক্সাম্পল হিসেবে প্রথমে যেই সেন্টেন্স দেওয়া আছে সেটা হচ্ছে ইফ দ্য সান রাইজেস ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স। এখানে প্রথমে ইফ ক্লজ আছে, ইফ ক্লজের পরে কমা আছে, এরপরে মেইন ক্লজ আছে। তো দেখুন ইফ, তো এটা কন্ডিশনাল শব্দটা, আর দ্য সান হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপর রাইজ এই ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলারের কারণে শেষে এস হয়েছে, সুতরাং এটা প্রেজেন্ট সিম্পল রূপে আছে ইফ দ্য সান রাইজেস। এরপরে সাবজেক্ট হচ্ছে ডার্কনেস অর্থাৎ অন্ধকার। একটা হচ্ছে সূর্য উঠবে, সূর্য ওঠা, আর একটা হচ্ছে অন্ধকার দূর হয়ে যাওয়া। অন্ধকার একটা সাবজেক্ট, সূর্য একটা সাবজেক্ট। তো ইফ ক্লজে আছে দ্য সান রাইজেস, আর মেইন ক্লজে আছে ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স, অর্থাৎ ইফ দ্য সান রাইজেস ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স। এক্ষেত্রে আমরা চাইলে সেন্টেন্সটাকে ঘুরিয়েও বসাতে পারি, অর্থাৎ ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স ইফ দ্য সান রাইজেস, ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স ইফ দ্য সান রাইজেস, এভাবে বসানো যাবে। সেক্ষেত্রে আর কমা লাগবে না, অর্থাৎ মাঝখানে কোনো কমা বসবে না। তো আমরা এটা যে এখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুটো ক্লজেই প্রেজেন্ট সিম্পল আসে। হ্যাঁ, এই জিরো কন্ডিশনালের বৈশিষ্ট্য হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্সে দুই পার্টেই, দুটো অংশেই প্রেজেন্ট সিম্পল টেন্স বসে। আর জিরো কন্ডিশনাল হওয়ার জন্য কোনো সেন্টেন্সকে হতে হবে সাধারণ সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য অথবা অভ্যাসগত বিষয়। অর্থাৎ এই ধরনের সেন্টেন্স হলেই আমরা এই জিরো কন্ডিশনালে স্ট্রাকচারে করতে পারবো। তো এবার পরবর্তী উদাহরণ, ইফ দ্য ওয়াটার ফ্রিজেস, পানি যদি জমে। দ্য ওয়াটার হচ্ছে আমাদের সাবজেক্ট আর ফ্রিজ হচ্ছে ভার্ব। পানি যদি জমে, ইট বিকামস আইস, তাহলে ইহা বরফ হয়ে যায়। ইট হচ্ছে পরবর্তী সাবজেক্ট, বিকাম এর থার্ড পারসন সিঙ্গুলার রূপ বিকামস আইস। তাহলে আমাদের দুই অংশেই প্রেজেন্ট সিম্পল রূপ পাচ্ছি, আর এটা হচ্ছে একটা বৈজ্ঞানিকভাবে সত্য বিষয় যে পানি জমলে বরফ হয়ে যাবে। এরপর আরেকটা সূর্য উঠলে অন্ধকার দূর হয়ে যায়, প্রথম সেন্টেন্স, সেটা ছিল চিরন্তন সত্য। এরপর ইফ আই ডোন্ট শাওয়ার ইন দ্য মর্নিং, এখানে সাবজেক্ট হচ্ছে আই, ডোন্ট শাওয়ার এটা হচ্ছে আমাদের ভার্ব, প্রেজেন্ট রূপে আছে। ইন দ্য মর্নিং এক্সটেনশন, অর্থাৎ ইফ ক্লজে এক্সটেনশন বাড়তি কিছু শব্দ আছে, যাই হোক। ইফ আই ডোন্ট শাওয়ার ইন দ্য মর্নিং, আমি যদি সকালে গোসল না করি। এরপরে মেইন ক্লজ হচ্ছে আই কান্ট স্লিপ অল নাইট, তাহলে সারা রাত আমি ঘুমোতে পারি না। দেখুন কান্ট মডাল আছে, তো প্রেজেন্ট সিম্পলই আছে। তাহলে এই সেন্টেন্সটা হলো সাধারণ সত্য অথবা
অভ্যাসগত বিষয়, অর্থাৎ আমার অভ্যেস হচ্ছে, কোনো ব্যক্তির অভ্যেস হচ্ছে যে গোসল না করলে আমার ঘুম হয় না, এটা আমার জন্য সাধারণভাবে সত্য, অথবা এটা আমার অভ্যাসের বিষয়। এর পরের উদাহরণ, ইফ আই মিসবিহেভ উইথ এনিবডি, যদি আমি কারো সাথে দুর্ব্যবহার করি, আই ফিল সো ব্যাড আফটারওয়ার্ডস। এরপরে অর্থাৎ আফটারওয়ার্ডস অর্থাৎ ফলশ্রুতিতে বা পরবর্তীতে, আই ফিল সো ব্যাড আমার খুব খারাপ লাগে, অর্থাৎ আমার সাধারণ বিষয় হচ্ছে, আমার এটি সাধারণ ঘটনা আমার জন্য বা আমার অভ্যাসের বিষয় যে কারো সাথে দুর্ব্যবহার করে আমি ভালো থাকতে পারি না, কারো সাথে দুর্ব্যবহার করলে আমার খারাপ লাগে। তাহলে এটি একটি অভ্যাসগত বা সাধারণ বিষয় যে এখানে ইফ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আই ফিল সো ব্যাড আফটারওয়ার্ডস এটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে দুটো ক্লজেই প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয়েছে। এরপর ইফ অ্যানিবডি স্কোল্ডস হার, ইফ অ্যানিবডি, অ্যানিবডি হচ্ছে সাবজেক্ট, স্কোল্ড ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার রূপ আছে। স্কোল্ড হার, যদি কেউ তাকে তিরস্কার করে, অর্থাৎ কেউ যদি তাকে বকা দেয়, শি ফিলস স্যাড, তাহলে তার খারাপ লাগে। এখন কেউ যদি তাকে বকা দেয় তাহলে তার খারাপ লাগে, এটা অভ্যাসের বিষয়, অর্থাৎ ইচ্ছা করেই এই খারাপ লাগাটাকে অ্যাভয়েড করা যায় না, এটা অটোমেটিকলি ঘটে যায়, অর্থাৎ সাধারণভাবে এগুলো ঘটে যায়, এগুলো ঠেকানো যায় না। এগুলো এই যে কন্ডিশনাল সেন্টেন্স, ইফ মানে আমাদের জিরো কন্ডিশনাল সেন্টেন্সগুলো এই ধরনেরই, অর্থাৎ অটোমেটিকলি একটি ঘটলে আরেকটি অটোমেটিকলি ঘটে যায়। এরপর ইফ আই রিমেম্বার অলমাইটি আল্লাহ, যদি আমি সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করি, আই গেট স্পিরিচুয়াল পাওয়ার ইন মাই মাইন্ড, তাহলে আমি আমার মনে ঐশ্বরিক শক্তি পাই। তাহলে এই সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এটা সাধারণভাবে সত্য, অর্থাৎ এটা একটা ঘটলে আরেকটা অটোমেটিক ঘটে যায়, ইচ্ছাকৃত অ্যাভয়েড করা যায় না। ইফ ক্লজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, অর্থাৎ জিরো কন্ডিশনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে একটি ঘটলে আরেকটা ঘটবেই, ঠেকানো যাবে না। যেমন সূর্য উঠলে অন্ধকার দূর হবেই, আবার পানি জমলে বরফ হবেই, আর গোসল না করলে আমার ঘুম আসবে না, এটাই সত্য। কারোর সাথে দুর্ব্যবহার করলে আমার খারাপ লাগবে, এটাই সত্য। ইচ্ছাকৃত খারাপ লাগাটা ঠেকানো যায় না, অর্থাৎ অটোমেটিকলি একটি ঘটলে আরেকটা ঘটে যায়, শর্তেটা মিস হয় না, শর্তের বিষয়টা মিস হয় না। এরকম ক্ষেত্রেই জিরো কন্ডিশনালের অন্তর্ভুক্ত করা হয় ওই ধরনের সেন্টেন্সকে। এরপর আল্লাহ ডাজন্ট রেসপন্ড, আল্লাহ সাড়া দেন না, আনলেস উই রিমেম্বার হিম, যদি না আমরা তাকে স্মরণ করি। এখানে আমাদের ইফের নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হলো আনলিস। আল্লাহ ডাজন্ট রেসপন্ড আনলেস উই রিমেম্বার হিম, আল্লাহ সাড়া দেন না যদি আমরা তাকে স্মরণ না করি। এরপর ক্রপস ডোন্ট গ্রো ওয়েল, ফসল ভালো জন্মায় না, আনলেস ইট রেইনস, বৃষ্টি না হলে ফসল ভালো জন্মায় না, অর্থাৎ ফসল ভালো হওয়ার জন্য শর্ত হচ্ছে বৃষ্টি হওয়া। এরপর একটু ভিন্ন ব্যতিক্রমধর্মী কিছু সেন্টেন্স এই জিরো কন্ডিশনাল অন্তর্ভুক্ত হয়, সেগুলো হচ্ছে ইম্পারেটিভের ব্যবহার। মেইন ক্লজে ইম্পারেটিভের ব্যবহার দেখুন, ইফ ইউ কাম টু দ্য ম্যাচ, যদি তুমি ম্যাচে আসো, অর্থাৎ খেলা দেখতে যদি চাও, এটাই বলা হচ্ছে ইফ ইউ কাম টু দ্য ম্যাচ, যদি তুমি খেলতে চাও, হারি আপ, তাড়াহুড়ো করো বা তাড়াতাড়ি করো, অর্থাৎ তুমি খেলা দেখতে চাইলে তাড়াতাড়ি করতে হবে, অন্যথায় তুমি খেলা দেখতে পারবে না, অর্থাৎ খেলা তুমি পাবে না, মিস করবে। অর্থাৎ তাড়াতাড়ি না করলে তুমি খেলা মিস করবে, মানে এটা চিরন্তন, এটা কি বলা যায়, অটোমেটিকলি হয়ে যাবে, অর্থাৎ তুমি এটা খেলাটা পাবে না। এরপর ইফ ইউ ওয়ান্ট টু গেট ইন, যদি তুমি ভিতরে প্রবেশ করতে চাও, ডোন্ট ফরগেট ইউর টিকিট, তাহলে টিকিটের কথা ভুলো না, অর্থাৎ টিকিট ভুলে গেলে তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না। সুতরাং এটা হচ্ছে শর্ত, টিকিট ভুলে গেলে ভিতরে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ অটোমেটিক বিষয় যে এটার জন্য এটা একেবারে বাধ্যতামূলক শর্ত, মানে এটা না হলে এটা হবেই না। এরপর ইফ ইউ গো টু নীলক্ষেত, অথবা ইফ ইউ আর গোয়িং টু নীলক্ষেত, যদি তুমি নীলক্ষেতে যাও, ডোন্ট মিস দ্য চান্স টু কালেক্ট দ্য বুক, তাহলে বইটা সংগ্রহ করার সুযোগ হাতছাড়া করো না। তার মানে হচ্ছে বইটা তোমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ, এটা একটা সুবর্ণ সুযোগ তোমার জন্য, মানে মিস করাটা উচিত হবে না এটা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্সগুলো দেখলাম,
তো আপনি এভাবে আবার টেবিলে ফেরত যান, টেবিলে গিয়ে সেন্টেন্সগুলো মিলান, আর আপনি এইরকম আরও কিছু কন্ডিশনাল সেন্টেন্স আপনি নিজে নিজে তৈরি করতে পারেন। জিরো কন্ডিশনালটা শেষ করার আগে এর বৈশিষ্ট্যটা আবার বলছি। জিরো কন্ডিশনালে ওই সেন্টেন্সই আনতে হবে যেগুলো সাধারণ সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য। অর্থাৎ এই সেন্টেন্সগুলো একটি ঘটলে আরেকটি ঘটা অটোমেটিক, অর্থাৎ শর্তটা অবশ্যম্ভাবী শর্ত। এটা একটা হলে আরেকটা হবেই, বা একটা না হলে আরেকটা হবে না, এরকম। একটা হলে আরেকটা হবেই, আর নেগেটিভ হলে একটা না হলে আরেকটা হবে না, এরকম। যে চিরন্তন, এটা অ্যাভয়েড করা যায় না, ইচ্ছাকৃত অ্যাভয়েড করা যায় না। তো এই ধরনের সেন্টেন্সকেই বলা হয় জিরো কন্ডিশনাল, অর্থাৎ সার্টেন, এগুলো সুনিশ্চিতভাবে ঘটবে। যেমন শর্ত যা আছে, একটা শর্ত ঘটলে আরেকটা সুনিশ্চিত, পরেরটা ঘটা সুনিশ্চিত, ইচ্ছাকৃত অ্যাভয়েড করা যায় না। এরপর আমাদের পরবর্তী কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে সেকেন্ড কন্ডিশন। তবে সেকেন্ড কন্ডিশনালটা এটা হচ্ছে একটি ঘটলে আরেকটি ঘটবে, নিশ্চয়তা নাই। যেমন আমি একেবারে প্রথমেই যে সেন্টেন্সটা বলেছিলাম যে তুমি আসলে আমি যাব, দেখুন তুমি আসার পরে আশাটা হয়তো ঘটে যাবে, এরপরে আমি নাও যেতে পারি। তো যাই হোক, আমরা এবার ফার্স্ট কন্ডিশনাল শুরু করি। পরের অডিওতে সেখান থেকে এটার বিষয়ে বিস্তারিত বলা হবে ইনশাল্লাহ।